স্বপ্ন দেখার ইচ্ছে আর সাহসে ভর দিয়ে ওড়ার ছন্দে আরো আরো স্বপ্নেরা ভিড় করে আসে। এই স্বপ্ন হলো সত্যি আর গল্প হলেও সত্যির নেপথ্যে সঙ্গীতা সিনহা। অধ্যবসায়, পরিশ্রম আর একাগ্রতার সঙ্গে তার নিরলস পথ চলা, অসীমে তার উড়ান। তাই শিল্প, সংস্কৃতি ও সৃষ্টিশীল কাজের জগতে তার অবাধ বিচরণ। অভিনয়, মডেলিং, ফ্যাশন দুনিয়ার সৃজনমুখী নানাবিধ কর্মকাণ্ডে বারবার তার সফল পরিক্রমা। দেশের কোনায় কোনায় তো বটেই, আন্তর্জাতিক স্তরেও উদ্যমী সঙ্গীতার সুদক্ষ পরিচালনার তালিকায় বিভিন্ন বিউটি পেজেন্ট, ফ্যাশন শো, মিউজিক্যাল শোর অজস্র সাফল্যময় প্রযোজনা। শুধু তাই নয়, নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানোর অনলস প্রচেষ্টায় উদ্বুদ্ধ তিনি। কাজের নেশা তাড়িয়ে নিয়ে বেড়ায় তাকে। জীবন সমুদ্রে ঢেউ সবসময় অনুকূলে বয় না, প্রতিকূলেও পাল তুলে এগিয়ে চলার ব্রত নিয়ে পথ হাঁটছেন তিনি অবিরাম। কাজের মাধ্যমে দূর আকাশকে ছুঁয়ে ফেলার নেশায় লক্ষ্য স্থির তাঁর। বারবার সৃজনশীল কাজের মাধ্যমে বিভিন্ন স্বপ্নের নির্মাণ করেন তিনি। ভোরের আলোর মতো, পাখির গানের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো এগিয়ে চলা এই মানুষটির প্রেরণার উৎস তার সৃষ্টি ও কৃষ্টির সাফল্য আর স্বীকৃতির হিরে মানিক ঝলা পথে নবতম সংযোজন সঙ্গী সঙ্গীতা। স্বপ্ন দেখব বলে একসাথে পথ হাঁটছি আমরা। আসুন আমার আপনার স্বপ্নগুলোকে একসঙ্গে ভাগ করে নিই। তাই জন্যেই তো সঙ্গী সঙ্গীতা। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা বেসিক্যালি স্টুডেন্টদের, মানে যেটা সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি এক্সামের পর বাচ্চারা কোনভাবে তারা নিজেদের কেরিয়ারকে বেছে নেবে এবং কোন দিকে গেলে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে, সে বিষয়ে অনেক বাচ্চারা খুব কনফিউজড হয়ে যায় এবং তাদেরকে ঠিকঠাক গাইড করার মতো আমার মনে হয় সেরকম তারা মানে কাউকে সেভাবে পায় না। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এনআইএফ গ্লোবাল সল্টলেকের সেন্টার ম্যানেজার মিস্টার পার্থ বসু, তো উনি আজকে আছেন আমাদের সাথে। নমস্কার। তো ওয়েলকাম পার্থবাবু আমাদের আজকের এই প্রোগ্রামে আসার জন্য। এই যে আপনাদের যে ইনস্টিটিউট, মানে এখানে বেসিক্যালি আমরা কি কোর্স আপনারা করান সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন। এনআইএফ গ্লোবাল সল্টলেকে দুটো ডিজাইনিং প্রোগ্রাম মেইনলি করানো হয়, একটা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং আর একটা হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনিং প্রোগ্রাম। তো এনআইএফ গ্লোবাল সেন্টার প্ল্যাটিনাম লার্নিং সেন্টার, এটা একটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফিউ প্ল্যাটিনাম লার্নিং সেন্টার্স। এখানে যেটা আমরা করাই সেটা হচ্ছে শুধু তো পড়াশুনো নয়, এটা ইন্ডাস্ট্রি রেলিভেন্ট আপগ্রেডেড কারিকুলাম যেটা পড়ানো হয়, প্লেসমেন্ট ওরিয়েন্টেড, কমপ্লিটলি প্লেসমেন্ট ওরিয়েন্টেড ফোকাসড প্রোগ্রাম করানো হয়। এছাড়াও এই স্টুডেন্টরা যখন কোর্স করে এখানে আমাদের সার্টিফিকেশন, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম করানো হয়। এই প্রোগ্রামগুলো করার পরে স্টুডেন্টরা নানা রকম সুবিধা পায়, জাতীয় এবং আন্তর্জাতিক আঙিনায় তাদের যে শিক্ষাটা দেওয়া হয়েছে সেটাকে দেখানোর এবং কর্মজীবনে পা রাখার যে প্রথম স্টেপ সেটা ওরা এখানে পায়। আচ্ছা, এই যে কোর্সগুলো আপনারা করান সেটা কি যে কোনো স্ট্রিম থেকেই আসতে পারে, মানে স্টুডেন্টরা? হ্যাঁ, যেরকম আমি আপনাকে বলছিলাম, এখানে আমাদের ক্লাস 10 পাস করা ছেলে থেকে আরম্ভ করে পোস্ট গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েশন করেছে যারা, তারাও এসে করতে পারে। যেমন আমাদের সার্টিফিকেট এবং ডিপ্লোমা প্রোগ্রাম যেগুলো হয় সেগুলো টিপিক্যালি ক্লাস 10 এবং 12 পাস করে ছাড়া তারা এসে করতে পারে। এখানে স্ট্রিমটা বড় কথা নয়, তারা আর্টস থেকে আসতে পারে, কমার্স থেকে আসতে পারে, সায়েন্স থেকে আসতে পারে। আর গ্র্যাজুয়েশনও ঠিক সেরকমভাবে ক্লাস 12টা পাস করার পরই গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন করার পর পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম করতে পারে। যেটা আমরা এখানে দেখি জেনারেলি বাচ্চাদের মধ্যে একটা ওই অ্যাস্থেটিক সেন্সটা যে থাকে, তাদের পক্ষে সে যে কোনো স্ট্রিম থেকে আসুক তার পক্ষে এই কোর্সগুলো জয়েন করা অনেক সুবিধের হয় আর কি। আর বেসিক্যালি কি হয় যে গার্জেনরা যারা আছে তারা সবাই, মানে বাবা মারা চায় যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এরকম কিছু একটা হোক, মানে ওটা ছাড়াও যে ডিজাইনিং বা এই যে ফ্যাশন, মানে সেখানে থেকেও যে একটা কেরিয়ার করা যায়, কেরিয়ার গ্রাফ তৈরি করা যায়, তো সেটাও আমার মনে হয় যে এখানে এলে তারা প্রপার এই গাইডটা পাবে। তার কারণ হচ্ছে এখন আপনি যদি দেখেন এই ইন্টেরিয়ার ডিজাইন এবং ফ্যাশন দুটোই কিন্তু বলা যেতে পারে রিসেশন প্রুফ একটা ইন্ডাস্ট্রিতে এই ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করে বা কাজের ব্যবস্থা করে কর্মক্ষেত্রে, এবং দুটোই নতুন এবং গ্রোথ ট্রিমেন্ডাস। আমি দেখছিলাম যে আমাদের দেশে 2030 সালে
ইন্টিরিয়ার ডিজাইন প্রায় $80 বিলিয়ন ইন্ডাস্ট্রি হতে চলেছে। এটা হিউজ একটা ফিগার। সুতরাং ফ্যাশন তো ছিলই, তার সঙ্গে ইন্টিরিয়ার ডিজাইনের জন্য প্রচুর ছেলে মেয়ে এখন এইতে ইন্টারেস্টেড হয়। আচ্ছা, এই NIF গ্লোবাল সল্টলেকের যে একটা অ্যানুয়াল ডে সেলিব্রেশন হলো, যেটা শুনলাম রিসেন্টলি এবং দেখলামও হায়াত রিজেন্সিতে হয়েছে, তো এই শোটাতে আপনারা, বা এটা বোধহয় এভরি ইয়ার হয় আপনাদের? হ্যাঁ, মোটামুটি আমরা চেষ্টা করি, এটা অ্যানুয়াল গ্র্যাজুয়েটিং শো, তো আমরা চেষ্টা করি প্রত্যেক তো বছর করার। প্রত্যেক বছর নিশ্চয়ই কিছু ইউনিক বা কিছু থাকে যেটা আপনারা দেখাতে চান, বা আপনাদের তো বিভিন্ন ক্লায়েন্টস থাকেই, তো এই বছর কি ছিল? এই থিমটা হচ্ছে অ্যানুয়াল গ্র্যাজুয়েটিং শো। যে স্টুডেন্টরা আমাদের ক্লাস ধরুন ডিপ্লোমা পাস করলো বা সার্টিফিকেশন কমপ্লিট করলো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, তারা একটা প্রজেক্ট, তাদের যে শেষ প্রজেক্টটা সেটা করে, উইচ ইজ এ গার্মেন্ট ডিজাইন। সেই গার্মেন্ট ডিজাইনগুলো আমরা শোকেস করি ওরকম একটা গ্র্যান্ড শো এর থ্রু দিয়ে। তাতে স্টুডেন্টরা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম পেয়ে যায়, যেখানে এবারের যেমন শোতে বড় বড় কলকাতার নামি দামি ফ্যাশন ডিজাইনাররা ছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন ছিলেন। তো তাদের সামনে ওই ড্রেসগুলোকে শোকেস করার, ওই ডিজাইনগুলোকে শোকেস করার একটা অদ্ভুত সুন্দর সুযোগ এরা পায়, যেটা ওদের কেরিয়ারে খুব সুবিধে হয়, আগে যাওয়ার জন্য খুব সুবিধা হয়। এবং তার সাথে ফ্যাশন তো থাকছেই একদম, এটা এই শোটা এলিক্সিয়ারটা আমাদের ফ্যাশনের জন্য হয়। সেরকমই আমাদের ইনফোশিও বলে একটা শো আছে, যেটা একদম টিপিক্যালি আমাদের ইন্টিরিয়ার ডিজাইন স্টুডেন্টদের জন্য, সেটা আপকামিং। সেই শোটি আমাদের এক মাস বা 2 মাসের মধ্যেই আমরা অ্যানাউন্স করতে চলেছি। আজকে আমরা এতক্ষণ যেটা শুনলাম সেটা হচ্ছে এলিক্সার 25, তো তার কিছু ঝলক আমরা দেখে নিচ্ছি। They say I'm young, they say I'm dumb, but what they don't know, it's where I've been and who I am, all the ways I've grown. Blood and the sweat, tears and regret made me hard as stone. Welcome you all to the much-awaited, ultra-gorgeous Elixir 2025. Drawing inspiration from the intricate art of traditional ikat weaving, this collection blends timeless technique with contemporary style. Gathered ruffled silhouettes, off-shouldered tops, skirts, and trendy shrugs are enhanced with ikat woven fabric. Onyx, crimson, and alabaster hues complement embroidered and smocked details, replicating the blurred beauty of ikat patterns. The designers for this collection are Pramita Das, Dipasha Dhara, Prachi Sinha, Priya De, Shreya Roy, Asha Rani Hembrom, Shanoi Ghosh, Sushmita Ghosh. Our fourth sequence, Blurry Echoes. Yes, this is showcasing our traditional ikat weaving. Now, ladies and gentlemen, it's our showstopper's turn to walk the ramp. The model, the actress, the very, very pretty Sharoda Bandhopadhyay. Everybody, let's give it up for her. And now, of course, it's turn to welcome the very, very creative, our own students. Ladies and gentlemen, please give it up for NIF Global students for this wonderful, wonderful work. Yeah, I earned it. It's my destiny.
ভীষণ ভালো লাগলো আপনাদের পুরো ইভেন্টটা দেখে, দারুণ লাগলো। এই যে একটা গ্র্যান্ড একটা ইভেন্ট, এবং সবথেকে বেশি ভালো লাগলো যে ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব যে ট্যালেন্ট বা ডিজাইনিংগুলো খুব সুন্দর করে শোকেস করেছে। একদম। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং অনেক বিষয় আমরা জানতে পারলাম। আর একটা যেটা প্রশ্ন আমার দর্শকদের কাছে, যে আপনারাও হয়তো এই বিষয়ে আপনারা জানতে পারবেন, কারণ এই যে ভবিষ্যতে বাচ্চারা কোন দিকে আমরা এগোবো, মানে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও যে আমাদের বিভিন্ন স্কেল আছে, বিভিন্ন ওয়ে আছে, সেই দিকে গেলে যে আমরা আমাদের কেরিয়ারকে প্রতিষ্ঠিত করতে পারবো, তো সেই জন্য অবশ্যই আসতে হবে। আপনি যদি প্লিজ আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন। NIF গ্লোবাল সল্টলেক, এটা হচ্ছে সিটি সেন্টারের খুব কাছে, সিটি সেন্টার 1-এর খুব কাছে, DD7 সেক্টর 1 সল্টলেক সিটি, একদম ILS হসপিটাল তার পাশের বাড়িতেই। আমরা 3rd, 4th, 5th and 6th ফ্লোরে আমরা আমাদের অফিস এবং ইনস্টিটিউশন। আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 460046505152। নমস্কার, সঙ্গী সঙ্গীতায় আজকে আপনাদের সামনে আবার চলে এসেছি, এবং আমার সাথে নিয়ে এসেছি আপনাদেরই খুব চেনা এবং আমার খুব কাছে রূপশ্রীকে যদিও আমরা আগেও পেয়েছি, কিন্তু আমার পার্সোনালি আমার কাছে অনেক কোয়ারি এসেছে রূপশ্রীকে নিয়ে। তো আমি আবার সেই আলোচনায় ফিরে যাব রূপশ্রী। নমস্কার সবাইকে। তোমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি জানি আমার দর্শকদের, আমার বন্ধুদের ভীষণ উপকারে লেগেছে এবং ভবিষ্যতেও লাগবে। তো চলে যাচ্ছি রূপশ্রী, ডায়েট ফরএভার। বলো কেমন আছো? খুব ভালো আছি আমি। সঙ্গীতা, তুমি কেমন আছো? বাস এই গরমে গরম ভীষণ ভালো আছে, এবং খুব কাজ লেগেছে আমার তোমার আগের যে ডায়েট চার্ট তুমি দিয়েছো, কিভাবে সুস্থ থাকতে হয় ভেতর থেকে, তো সেটা কিন্তু আমি নিজে পার্সোনালি ফলো করে আমার খুব ভালো লেগেছে। আর আজকে তোমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে আমরা একটা ডিসকাস করতে চাই, যে মহিলাদের এই যে মেনোপজ হয় এবং সেই সময়টা যে আমরা যে চেঞ্জেসটা ফিল করি, এবং একটা ডিপ্রেশন, একদম একটা ইরিটেটিং এই যে পুরো ব্যাপারটা, তো প্রি অ্যান্ড পোস্ট মেনোপজের আমরা কিভাবে সেটাকে আমরা কিভাবে খেতে পারি, কিভাবে ডায়েট রুলস ফলো করতে পারি, বা কিভাবে থাকতে পারি, এবং সেটা মেন্টালি আমরা কিভাবে ভালোভাবে থাকতে পারি, সেটা নিয়ে তুমি যদি একটু কিছু বলো। খুব ভালো লাগলো সঙ্গীতা তুমি এই টপিকটা তুললে, কারণ আজ থেকে 10 বছর আগেও এটা নিয়ে খুব একটা মানুষের মধ্যে সচেতনতা ছিল না। বিষয়টা হচ্ছে, সবাইকেই বলছি, মহিলাদের বলছি, যে মেনোপজ বিষয়টাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। যেটা পারবো সেটা হচ্ছে দুটো জিনিস। 1 নম্বর, ডিলে করতে পারবো। সেকেন্ড হচ্ছে, মেনোপজের সাথে যে সিমটমসগুলো একটা মেয়ে বা একটা মহিলা ফেস করে, সেটা শুধু মহিলারাই জানে, সেটাকে অ্যাভয়েড করতে পারবো। বাট আবারও বলছি, মেনোপজ কিন্তু আমরা অফকোর্স অ্যাভয়েড করতে পারবো না। তো ডিলে করার জন্যে অ্যাটলিস্ট ধরো আমি ধরে রাখলাম 47, 48, 49 সময়টা, ওই বয়সটাতে গিয়ে হিট করলো মেনোপজ। আমাদের অ্যাটলিস্ট 7 to 8 ইয়ার্স আগে থেকে, মানে 40 এই সময়টা থেকে নিজেদের প্রতি টেক কেয়ারটা খুব বেশি করে করতে লাগবে। প্রথম কি টেক কেয়ার করতে লাগবে? ওয়েট ম্যানেজমেন্ট টেক কেয়ার করতে লাগবে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যাতে না হয় সেটা দেখতে লাগবে, ভিটামিন D3 দেখতে লাগবে, আয়রন দেখতে লাগবে, এই সমস্ত কর্টিজল লেভেলটা ঠিক আছে কিনা দেখতে লাগবে। এগুলো যখনই আমরা একজন নিউট্রিশনিস্টের কাছে গিয়ে মানে এটা তো আর একদিনের বিষয় নয়, এটা সত্যিকারের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। এটাকে আমাদের থ্রু আউট, এটা আমাদের জীবনের একটা সঙ্গী, একদম একদম, এবং সেটা প্রত্যেকটা মহিলাদের একটা স্টেজে এটা পৌঁছাতেই হবে, এবং এটা কিন্তু ওই 2 বছর আগে করলে আমি এই হট ফ্ল্যাশেস, মুড সুইংস, ইরিটেশন, স্কিন ড্রাই হয়ে যাওয়া, এগুলো কিন্তু আমরা সত্যি অ্যাভয়েড করতে পারি, এবং হয়েছে, এটাই তো সত্যি। ধরো কারো যেমন বলে যে দুধ খেতে লাগে ক্যালসিয়ামের জন্য, অনেকে তো আছে যে যাদের দুধ স্যুট করে না, ইনটলারেন্স আছে, তাদের যে কি ফুড গ্রুপ থাকতে লাগবে। ধরো শাক পাতা কতটা খেলাম যাতে পেট খারাপ আবার না হয়, আমরা কতটা বাদাম খেলাম, আমরা এগুলো যেমন আমরা যে এগটা খাই যে সকালবেলা, যে হোয়াইট এগটা আমরা একদমই অ্যাভয়েড করি, ইয়েলো কালারটা, কিন্তু সেটা কি ঠিক? না, অ্যাবসলিউটলি ভুল কথা এটা, কারণ ইয়েলো পোর্শনটা ইজ ইকুয়ালি ভেরি ইম্পর্টেন্ট ভিটামিন D এর জন্যে।
এবার অনেক পেশেন্ট হয়তো আমার কাছে এসে বলে সঙ্গীতা যে ম্যাডাম আমার তো কোলেস্ট্রল আছে, তাহলে আমি কেন ইয়েলোটা খাবো? এই কনসেপ্টটাই ভুল। কনসেপ্টটা হচ্ছে এগুলো যে কোলেস্ট্রল আছে বা ধরো ডায়াবেটিস রয়েছে বা ধরো হাইপারটেনসিভ সেই পেশেন্টটা, এগুলো কিন্তু কোনোটাই সঙ্গীতা সবার আগে রোগ নয়, এগুলো সব লাইফস্টাইল ডিসঅর্ডার থেকে এসেছে। মানে আমরা মন থেকে যেটা ভেবে নিই হ্যাঁ, সেটাই ভাবি। রোগ কিন্তু নয়। আমাদের কুসুমটার খুব ইম্পর্টেন্স আছে সেটাকে আমাদের, হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে আপনারা কতটা পরিমাণে দিনে কটা এবং সারাদিনে সেটার সাথে ব্যালেন্স করবার জন্য কি কি খাবেন সেটা একটা নিউট্রিশনিস্ট যিনি আপনাকে গাইড suggest করবেন। ইয়েস, যেটা আমি আসছি এরপরে যে আমাদের এই মেন্টাল হেলথ, মানে একটা ফিজিক্যাল হেলথের সাথে সাথে আমার মনে হয় মেন্টাল হেলথের ভীষণ প্রয়োজন। ভীষণ না, মানে আমার এই মন থেকেই সমস্ত রোগ গ্রাস করে একদমই আমাদের তাই। শরীরের মধ্যে। দেখো বিষয়টা হচ্ছে শারীরিক সমস্যা মোস্ট অফ দ্য কেসেসে সেটা সিমটোম্যাটিক হয়, বুঝতে পারছি, কিন্তু মেন্টাল হেলথ যখন ডিগ্রেড করে আমরা না গুমড়ে গুমড়ে খাই একদম, তার কোনো কিন্তু ওষুধ নেই এবং আমরা মনের ওষুধ। বলতে পারি না লোকের কাছে, হয়তো চেষ্টা করি বলার, কিন্তু একটা সময় আসে যে আমরা নিজেরাই নিজেদের মধ্যে একটা তালা চাবি দিয়ে চাবিটাকে ছুঁড়ে ফেলে দিই। একদম ওটাই true। আমাদের হ্যাবিট হয়ে যায়, আমরা এটাকেই মানতে থাকি যে এটাই আমাদের লাইফ। সঙ্গীতা, এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে মেন্টাল হেলথ দুটো পয়েন্টেডস আমি সবসময় বিলিভ করি। নাম্বার 1 হচ্ছে স্ট্রেস আর নাম্বার 2 হচ্ছে ডিপ্রেশন। অনেকে হয়তো আপনাদেরকে বলবে বা তোমাকে বলবে যে স্ট্রেস নিও না। সত্যি বলো তো যে আমাদের যে সেটা তো লাইফস্টাইল একদমই সম্ভব না, একদমই সম্ভব না। সেই জন্য নিজেকে নিজের যে কাউন্সিলিং করাটা সেটা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। কোনটা সম্ভব জানো তো? স্ট্রেসটাকে ম্যানেজ করা। কিভাবে ম্যানেজ করতে হবে? ওষুধ খেতে হবে না, যদি খুব বাড়াবাড়ি হয় তখন তো ডেফিনেটলি তোমাদের কাছে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট রয়েছে যে এইটাকে অন্যভাবে দেখতে হবে, কিন্তু ইনিশিয়ালি যখনই নক করবে তখন একটা যে কোনো হবি যেটা হয়তো খুব ছোটবেলায় তুমি করতে, ধরো নাচ করতে, হয়তো পড়াশোনার চাপে নাচটা ছেড়ে দিয়েছো, দেখো না যদি হয়, বা ধরো আঁকতে বা ধরো গার্ডেনিং করতে, আচ্ছা, মানে সেটার সাথে নিজেকে ইনভলভ একটু করা। 2 ঘন্টা স্কিন কেয়ার করো, 2 ঘন্টা, ওইটা হচ্ছে নিজের ভেন্ট আউট করার টাইম। দেখবে অনেকটা কাটিয়ে উঠবে। রান্না করতে অনেকে বেকিং করতে হয়তো, কিন্তু এখন সাংসারিক চাপে অফিসের চাপে আর সেগুলো কোনোটাই কন্টিনিউ হচ্ছে না। এটা হলো 1 নম্বর স্ট্রেস ম্যানেজমেন্ট। সেকেন্ড আসছি হচ্ছে আমাদের মধ্যে অদ্ভুত ব্যাপার আছে যে সবাইকে দোষ দেওয়া। এইটা একদম খুব ভালো বলেছো। মানে ধরো আমার সাথে একটা ইভেন্ট হয়েছে খুব খারাপ, আমার সাথে খুব খারাপ একটা ইভেন্ট হয়েছে, আমরা টেন্ট করি, মানে উই টেন্ট টু ওর দোষ, এর জন্য এটা হয়েছে, তার জন্য ওটা হয়েছে। সব থেকে বড় জিনিস সঙ্গীতা যেটা জীবনে দরকার সেটা হচ্ছে ফরগিভনেস। হোয়াট ইজ ফরগিভনেস? মানে ক্ষমা করে দেওয়া, তার থেকে শান্তি। কাকে আর তার ক্ষমা থেকে করবো? নিজেকে ফার্স্ট হচ্ছে নিজেকে ক্ষমা করব। কিভাবে করব? যে সিচুয়েশনটা হয়েছে অ্যাকসেপ্ট করব যে হ্যাঁ এটা আমার সাথে হয়েছে, এটা কাউকে আমি দোষ দেব না। সে যদি নাও থাকতো অন্য কারোর দ্বারা হয়তো হতো, কিন্তু হতো, বিকজ ইট ওয়াজ মেন্ট টু হ্যাপেন। আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, অ্যাট দ্য সেম টাইম ক্ষমা করছি মানে এটা নয় তার সাথে পরের দিন গিয়ে কফি খাবো না। আমরা এইটা থেকে যে লেসনগুলো পাচ্ছি সেটা নিজের টুল বক্সে রাখবো, রেখে জীবনে এগিয়ে যাব। আমরা নতুন পথের দিকে এগিয়ে যাব, নিজেকে নতুন ভার্সনটা তৈরি করব। ক্ষমা আগে নিজেকে করতে হবে, সেলফ লাভ আগে নিজেকে করতে হবে, তারপরে দেখবো আস্তে 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 করে আমি সবার প্রতি ওই পজিটিভিটিটা রেডিয়েট করছি। এটাই হচ্ছে মেন্টাল হেলথ। বাহ, এটা তুমি খুব ভালো বলেছো। মানে তোমার সাথে যেই ডায়েট নিয়ে আমরা কথা বলছিলাম কিভাবে সুস্থ থাকবো, তার সাথে কিন্তু আমার মনে হয় যে দর্শকরা, আমার বন্ধুরা কিন্তু এটাও তাদের কাছে সলভ হয়ে গেল যে মেন্টাল হেলথে মানে মন থেকে আমরা কিভাবে সুস্থ রাখতে পারি। থ্যাংক ইউ সো মাচ, কারণ তোমাকে আবার আমরা পেলাম। আর আমার দর্শকরা খুব আনন্দিত। এই যে তুমি কি সুন্দরভাবে মোটিভেট করছো আমাদের সবাইকে সব দিক থেকে, ফিজিক্যালি এবং মেন্টালি, তার জন্য তোমার কাছে তো আসতেই হবে। তো আমার বন্ধুরা তোমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চায় কিভাবে করবে? সোশ্যাল মিডিয়াতে আমার পেজেস আছে, ফেসবুকে হচ্ছে ডায়েট ফরএভার আর ইনস্টাতে রয়েছে ডায়েট ফরএভার বাই রূপশ্রী। মোবাইল ফোন নাম্বার হচ্ছে 7688002091। ইমেল আইডি হচ্ছে rupashri tojo@gmail।
আর আমার ক্লিনিক নিউ আলিপুরে যোগাযোগ করতে পারেন। খুব ভালো লাগবে আপনাদের সাথে দেখা হয়ে কথা বলে, আশা করি আপনাদেরকে ভালো রাখতে পারবো। থ্যাংক ইউ। সঙ্গী সঙ্গীতা নিয়ে ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। নমস্কার, সঙ্গী সঙ্গীতায় আজকে যাকে আমরা পেয়ে গেছি, একটা কথাই আছে না যে একই অঙ্গে অনেক রূপ, তো সেরকম একটা মানুষকে আমরা পেয়ে গেছি যিনি একাধারে একজন সমাজসেবিকা এবং একজন ফিলান্থ্রপিস্ট এবং একজন এন্টারপ্রেনার। তো আমরা পেয়ে গেছি পাপিয়াদিকে। পাপিয়াদি, খুব ভালো লাগছে আজকে তোমাকে পেয়েছি এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে যে তুমি আসতে পেরেছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমিও খুব অনার্ড যে আমাকে ডাকা হয়েছে। আর তুমি আমাকে একটু বলো যে তোমার এই যে এতগুলো দিক তুমি সামলাও, তো সেগুলো তুমি কিভাবে সামলাও? তোমার যে এতগুলো দিক আমরা এক্সপ্লেন করলাম সেটা নিয়ে একটু তুমি বলো। সত্যি কথা বলতে কি, এতগুলো দিক আমি শুধু এখন করছি তা নয়, কিন্তু লাস্ট ধরে নাও 30 বছর ধরেই করছি। কোনোটা কম বেশি করে এগোচ্ছে, কিন্তু সবই একই সঙ্গে করছি। যেমন আমার হাজব্যান্ডের যে বিজনেস আছে, যেটা আমরা এক্সপোর্ট করি, ট্রপিক্যাল ফিশ, যেটা সারা বিদেশে বিভিন্ন জায়গায় আমরা মাছগুলো পাঠাই, তো সেই ব্যবসাটা আমি আমার হাজব্যান্ডের সঙ্গে বিয়ের পর থেকেই করি। আচ্ছা, সোশ্যাল ওয়ার্ক বলতে আমি খ্রিস্টান পরিবারে জন্ম আমার, তো ন্যাচারালি আমরা চার্চে বলো বা যেখানেই বলো ওল্ড এজ হোম বা অরফানেজ ভিজিট করাটা আমাদের একটা পার্ট অফ আওয়ার কালচার। তো সেখান থেকে দেখে দেখে আমি তাদের জন্য প্রচুর কাজ তখন থেকেই শুরু করেছি, কলেজ ডেজ থেকে বলতে পারো। তো সেটা আমার অনেক আগের থেকে শুরু করা। আর একটা হচ্ছে আমার ফিলান্থ্রপিস্ট, হ্যাঁ সেই কাজটা আমি করি ডেফিনেটলি, সেটা আমার খুব ভালো লাগে। খুব বেশি করা হয় না, কিন্তু তবুও আমি খুব চাই, যেমন স্পেশালি যদি জিজ্ঞেস করা আমাকে কোনো উইমেনদের জন্য কাজ করা বা কোনো উইমেন ইস্যু নিয়ে কাজ করা, সেটা আমার বেশি ইন্টারেস্ট আছে, সেটা আমি বেশি ফোকাসড হতে চাই লাইফে। আদারওয়াইজ সব কাজগুলো আমি মোটামুটি একটু অর্গানাইজ করে নিই। আচ্ছা, তুমি আরেকটা দিক যেটা হচ্ছে, তুমি যেটা বললে যে তোমার হাজবেন্ডের ওনার একটা বিজনেস আছে, তো ওই বিজনেসটা যেটা তুমি বললে যে ফিশ বা এরকম কিছু একটা ট্রপিক্যাল ফিশ, যেটা আমরা এক্সপোর্ট করি, অ্যাকুয়ারিয়ামের ফিশ অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো ওই ব্যাপারে একটু কিছু বলো। হ্যাঁ, ওই ব্যাপারটা হচ্ছে কি, ওটা আমাদের অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এবং আমার দেওর ওনাদের একটা হবি ছিল সব অ্যানিমাল। আমাদের শ্বশুরবাড়িতে একটা জু ছিল, জুটা খুব একটা মানে ছোটোখাটোই জু, কিন্তু অনেক রকমের ছোটোখাটো অ্যানিমেল, অনেক রকমের পাখি সেখানে রাখা হতো। তো সেইখান থেকে ওরা মানে অ্যানিমাল লাভার থেকে বলতে পারো যে এই বিজনেসে আসা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পেট, আমরা কুকুর, বেড়াল মানে ডগ, ক্যাট এসবেরও করতাম, এবং ম্যাকাও পাখিও আমরা অনেক আগে সাপ্লাই করেছি। কিন্তু এখন ওটা ব্যান হয়ে গেছে বলে অনলি আমরা শুধু ফিশেই আমরা আপাতত আছি, যদিও সেটাও গ্লোবাল ওয়ার্মিং এ অনেক কমে এসেছে, যার জন্য অনেক ব্যান হয়ে গেছে। মানে 700-800 ভ্যারাইটি নিয়ে মানে ফিশের আমরা কাজটা শুরু করেছিলাম, কিন্তু এখন ধরো 200-তে এসছে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এক্সটিংক্ট হয়ে গেছে অনেক ফিশ, যার জন্য গভর্নমেন্ট খুব একটা এই ব্যাপারে উৎসাহী নন এই কাজে। আদারওয়াইজ প্রথমে তো আমরা খুবই ভালো মানে করতাম। সেটা কি এখন এক্সপোর্ট বা ইম্পোর্ট করছো? মানে ইম্পোর্ট না, আমরা শুধু এক্সপোর্ট করি। এখানকার ফিশ আমরা বাইরে পাঠাই। আচ্ছা, এটাই তো সেই কাজটা আমি মানে আমাকে ট্যুর করতে হয়, আমরা যাই, আমাদের ফার্ম ভিজিট থাকে, আমাদের পেট ফেয়ার্স থাকে, যেখানে জার্মানি বা অন্য সিঙ্গাপুর, যেখানে আমাদের মানে পেট ফেয়ার মানে সব রকম পেট, সেখানে আমাদের মাছেরও স্টল থাকে, স্টল দেওয়া হয়, সব কাস্টমাররা আসে, তারা জানতে চায় কি মাছ, কি ব্যাপার, যারা নিতে চায় কি দাম, এই সমস্ত, যারা অ্যাকুয়ারিয়াম সাজাতে পছন্দ করে এবং তারা সেখানে গেলে অনেক রকম ফিশের কোয়ালিটিজ পাচ্ছে, কি মাছ পাওয়া যাবে সেটা জানতে পারছে। একটা বিষয় নিয়ে আলোচনা করব, আমি জানি তুমি ওই বিষয়টা নিয়ে কতটা বলবে, বাট আমি যতটুকু জেনেছি তোমার ব্যাপারে, যে তুমি খুব ভালো কিন্তু অভিনয় করো, ভীষণ ভালো তোমার অ্যাক্টিং আমি দেখেওছি। বোধহয় রিসেন্টলি একটা পুতুল বলে একটা মুভি বা একটা হেমা মালিনী বলে একটা মুভি, এই দুটোতে তুমি ছিলে, এবং তার সাথে সাথে তুমি কিন্তু প্রযোজনা করেছো। মানে এই পুরো বিষয়গুলো তুমি একসাথে কিভাবে সামলাচ্ছ? মানে এটা আমার ভীষণ শখ। আমি খুব ছোট থেকে আমাকে মা নানান রকম অ্যাক্টিভিটিতে মানে নাচ গান এসব, তো আমি কাথকে অ্যাকচুয়ালি গোল্ড মেডেলিস্ট। তো সেটা আমরা মানে কাথক ডান্সের উপর যে প্রোগ্রাম করেছি ঠিকই, কিন্তু সেরম তো হয় না, সব রকম মিলিয়ে করতে হয়। তো আমি অন্য সবই প্রোগ্রাম করতাম, সে যে কোনো নাচের, আবৃত্তি হোক, ভারতনাট্যম হোক, সব রকম মিক্স করে আমরা নাচপাচ প্রোগ্রাম অনেক করেছি। তো তখন আমি কলেজ ডেজে ইভেন নাচের উপর, মানে এটা কেউ জানেই না, নাচের উপরে সিনেমা হয়েছিল নাম তাসের দেশ, সেটা তো আমি মানে করেছি, মানে আমার অ্যাক্টিং না পুরো নাচই,
পুরো নাচের উপরই সিনেমাটা। তাছাড়া আমি কিছু শর্ট ফিল্ম এসব করেছি কলেজ ডেজ, কিন্তু তারপর আমার একটু গ্যাপ হয়ে গেছে। সুতরাং এই যেটা বলছে এখন তুমি, এই দিকটা কিন্তু আমার ভীষণ প্রিয়, খুব ছোটবেলা থেকেই আমার কিন্তু খুব একটা শখের জায়গা। এবং তোমার একটা ছবি যেটা বোধহয় ইন্টারন্যাশনালি অনেক অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ডও পেয়েছে, সেটা হচ্ছে পুতুল, সেটা সত্যজিৎ রায়ের পর আফটার 32 ইয়ার্স একটা বাংলা সিনেমা কানে গেছে, মানে সিলেক্টেড হয়েছে। শুধু কানে সিলেক্টেড হতে যায় না, অস্কারে গানটাও সিলেক্টেড হয়েছে একদম, ইতিমা বলে গানটা। তো সেইটা খুবই নাম করেছে সিনেমাটা, ইন্দিরা ধর আমাদের ডিরেক্টর। তো খুব গুড লাক আমার বলবো নিশ্চয়ই, যে ফরচুনেট যে ওখানে আমি একটা সুযোগ পেয়েছি অভিনয় করার। আর আরেকটা তুমি কোনো একটা ছবির কথা বলছিলে। হ্যাঁ, আমি আরেকটা সুযোগ পেলাম, সেটা হচ্ছে ফ্রেঞ্চ কোলাবোরেশনে হচ্ছে, সেটা আমি এখন কিছু মানে ডিসক্লোজ করতে পারবো না, বাট আমরা কাশ্মীরে গিয়ে শুটিং করেছি, ভীষণই আমরা মানে আনন্দ করে মজা করে ওখানে আমরা করেছি। যদিও কাশ্মীর আজকে রিসেন্টলি যে ঘটনা হয়েছে সেটা ভীষণ ভাবতে গেলেই এক্স্যাক্টলি খুব মর্মান্তিক ঘটনা ঠিকই, কিন্তু কি বলবো, আর কিছু বলার নেই, একটা ঘটে গেছে ঘটনা। কিন্তু আমরা ওটাও আসবে, ওটাও একটা মুভি আছে, আরো দুটো মুভি আমি সাইন করেছি। তো এরকম ভাবে এই শখের দিকটা আমি করছি, সেটার দিকেও তুমি এগিয়ে যাচ্ছি। আর একটা যেটা বিষয় আমি যেটা বলছিলাম, যে মহিলাদের জন্য নিয়ে তোমার এই যে কাজটা, এটা তুমি কি, এটা তুমি কোন ভাবে দেখছো, মানে ফিউচারে কি দেখছো? আমি অ্যাকচুয়ালি ইউজুয়ালি আমি যখন কোনো মানে যেটা কেন এসছে আমার মধ্যে আমি বলতে চাই, সেটা হচ্ছে অনেক জায়গায় যখন গ্রামে ধরো শান্তিনিকেতনে গেলাম, গ্রামের মধ্যে যখন যাচ্ছি, মহিলারা বাড়িতে যে কাজগুলো করছে, শাড়ি বানাচ্ছে কি অর্নামেন্টস কি যাই করছে, এত অপূর্ব ওদের ট্যালেন্ট, এত ভালো ওরা কাজ করে, সেই কাজের মূল্যও তো ওরা পায় না, না? তো সেই ধরনের মহিলাদের যেমন আমি হেল্প করিও অবশ্য আমি করতে, মানে মেইন টার্গেট আমার যদি এরিয়া বলো, আমার নিশ্চয়ই আমি অরফেনেজ মানে বাচ্চাদের জন্য বা বয়স্ক লোকেদের জন্য করতে চাই, কিন্তু উইমেন আমার মেন মনে হয়, তাদেরকে সমাজে সামনে আনা, হ্যাঁ, তাদের প্রতিভাগুলোকে আনা, তাদের একটা সুযোগ দেওয়া, মেইন স্ট্রিমে তাদেরকে ফিল্ডে আনা, তাদের একটা সুযোগ দেওয়া, এবং তাদেরকে লোকে যাতে জানে চেনে, এবং তারা যাতে একটু কনফিডেন্ট হতে পারে। মানে এটাই মেইন প্রবলেম হয়ে যায় না, তাদের তো ওই কনফিডেন্স কেউ নেই ওদের পেছনে, ওরা জানেও না যে ওরা এত ভালো কাজ নিজেরা করতে পারে, ওদের নিজেদেরও সেটা না, সেই সচেতনতা, এই সবগুলো নিয়ে আমি ওদের সঙ্গে কাজ করতে চাই, ওদেরকে হেল্প করতে চাই, একটা সাপোর্ট দিতে চাই, যাতে একটা বেশ কিছু সংখ্যক যাতে মহিলা একটা এগিয়ে আসে, ভালোভাবে কাজ করে, এবং তারা আবার অন্যদের হেল্প করে, মানে একটা চেন ভাবে করতে চাই। তোমার এই চিন্তা ভাবনাগুলো আমার মনে হয় সমাজের মহিলাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ, আমার তো সেটা তো মেইন পারপাস, মানে এই সময় এসে, আগে অত ভাবিনি, কিন্তু যখন আমি এখন একা আছি, তো তখন আমার অনেক কিছুর সাথে নিজেকে ইনভলভমেন্ট, এই ব্যাপারটা অনেক কিছু আমি ভাবছি, মানে আমি ফিল করছি। বাহ, তোমার এই চিন্তা ভাবনাগুলো বেশ ভালো, খুবই ভালো। তোমার আর কি চিন্তা ভাবনা আছে ফিউচার প্ল্যানিং নিয়ে? তোমার আমি একটু সোশ্যাল ওয়ার্কের দিকেই আমার ঝোঁকার প্ল্যান, মানে সোশ্যালি একটু, যে কাউকে, আমি মহিলাদের কথা বললাম ঠিকই, অন্য যে কোনোভাবেই যদি সোশ্যালি কাউকে আমি হেল্প কোনোভাবেই আমি কিছু করতে পারি, সেটা আমার সত্যি আমি করিনি এখনো, মানে প্ল্যানটাই আছি, বা আমি ভাবছি কি প্রজেক্ট হতে পারে, সেগুলো আমি একটু নিজে ঠিক করছি, কিন্তু করে আমার প্ল্যানটা আমার সোশ্যালি, মানে আমার নিজের ফিল্ম করি, অভিনয় করি, যাই করি, কিন্তু আমার মেন ফোকাস থাকবে আমার সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালি আমি কিছু করতে চাই ভালো কাজ। আচ্ছা পাপিয়াদি, একটা তোমাকে রিকোয়েস্ট করার আছে, মানে এই যে মহিলারা যারা চাইছে যে তারা নিজেরা কিছু করবে বা এরকম, তো সেক্ষেত্রে কি তুমি তাদের হেল্প করতে পারো? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, আর তাহলে তুমি তাদের নাম্বারটা যদি একটু শেয়ার করো, তোমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবে। এক্স্যাক্টলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারই আমার মোবাইল নাম্বার একই, সেটা হচ্ছে 9830496319। ধন্যবাদ পাপিয়াদি, আবার নিশ্চয়ই তোমাকে আমরা আমাদের পাশে পাবো। আমাকে ডেকেছো, আমিও কিছু নিজের কথা বলতে পারলাম, একদম, এবং চাইছি যে আবারও তুমি তোমার নিজের কথা বলার জন্য আমাদের পাশে থাকো। আমাকে রাখলেই আমি চলে আসবো, একদম আমি রেডি। কেমন লাগলো আজকের এই পর্ব? যদি আপনাদের ভালো লাগে, আপনারা ইমেল করতে পারেন আমাদের এই মেল অ্যাড্রেসে। আর আজকে আমার পাশে বসে আপনিও কিন্তু আপনার সেই সমস্ত স্বপ্নগুলো ভাগ করে নিতে পারেন। যদি চান আমার সাথে আসবেন এবং সঙ্গীতায় এসে সঙ্গীতার সাথে আড্ডা মারবেন, তো অবশ্যই মেল করবেন এই মেল অ্যাড্রেসে, আর ফেসবুক পেজে চোখ রাখবেন সম্পূর্ণায়। আর প্রত্যেক সপ্তাহে আপনারা চোখ রাখবেন এই সময়ে এই চ্যানেলে। দেখতে ভুলবেন না সঙ্গীতা।